আসসালামু আলাইকুম। কালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে আলোচনা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আগ্নেয়াস্ত্র বহন করছিলেন। সেটি বিদেশে যাওয়ার পথে মরক্কোর একটা অনুষ্ঠানে তিনি যোগ দিতে যাওয়ার পথে বিমানবন্দরে চেকিংয়ের সময় তার ব্যাগে পাওয়া যায় ম্যাগাজিন। আগ্নেয়াস্ত্রটা কি ছিল না এটা পরিষ্কার না। তো ওই ম্যাগাজিনের সূত্র ধরে বোঝা গেল যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি অস্ত্র বহন করেন। তিনি বলছেন এটা লাইসেন্স করা অস্ত্র তার আছে, ভুলে ম্যাগাজিনটা ব্যাগের মধ্যে ছিল। এখন প্রশ্ন এসছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি আগ্নেয়াস্ত্র রাখতে পারেন? তার বয়স কত? তারপরে তিনি বলছেন যে তিনি যখন প্রোটোকলের মধ্যে থাকেন না, তখন তার পরিবারের নিরাপত্তার কারণে তার লাইসেন্সড অস্ত্র তিনি রাখেন। তাহলে তিনি মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা, তাহলে কি তিনি সার্বক্ষণিক নিরাপত্তা পান না? নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন তিনি উত্থাপন করলেন। আবার ব্যক্তিগত পর্যায়ে তিনি নিয়ম মাফিক লাইসেন্স করা অস্ত্র রাখতে পারেন কিনা। একটা রিপোর্ট কালের কণ্ঠে এসছে যে ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের শর্ত কি। তার মধ্যে অন্যতম শর্ত হলো বয়স 30 থেকে 70 হইতে হবে। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স কি 30 থেকে 70-এর মধ্যে? দেখা যাচ্ছে যে কোনোটাই না। 27 বছর বয়সে তিনি উপদেষ্টা হয়েছেন। আরেকটি শর্ত আছে অন্যতম, সেটা হলো যে নিয়মিতভাবে তিনি ইনকাম ট্যাক্স দেবেন। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যবসা বাণিজ্য কোনো কিছু করেন না, তিনি স্টুডেন্ট। একজন স্টুডেন্টের তো ইনকাম ট্যাক্স দেওয়ার কথা না। তার মানে তিনি ইনকাম ট্যাক্সও দেন না, তার বয়সও 30 না। তাহলে তিনি কি নিয়মের ব্যত্যয় ঘটালেন? কিভাবে তিনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাইলেন? গুরুতর একটা প্রশ্ন। বাংলাদেশের বাইরে উন্নত বিশ্বে এই ধরনের বয়সের মন্ত্রীর কাছে যদি নিয়মের বাইরে অস্ত্র থাকতো, এটা রীতিমতো তোলপাড় হতো এবং সাথে সাথে সে পদত্যাগ করতো অথবা সরকার তাকে পদচ্যুত করত। কিন্তু এখানেও সম্ভবত এই বিষয়টি উপেক্ষা করা হবে, যেমন উপেক্ষা করা হয়েছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কারণে ইশরাক, তিনি আদালত রায় দিয়েছে, তিনি মেয়র, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তারপরও ইশরাক মেয়র হিসেবে সিটি কর্পোরেশনে তিনি যেতে পারেননি বা বসতে পারেননি। তার মেয়াদ নিয়ে প্রশ্ন উঠেছে যে তিনি শেষ মেয়াদে এসে মেয়াদের শেষ প্রান্তে এসে কেন হবেন। তো তার মানে আইন, আদালত, নির্বাচন কমিশন সবকিছুকে উপেক্ষা করে তিনি কিন্তু সেটি অব্যাহত রাখলেন। তো এখানেও দেখেন, এখানে যে বলা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে 2016 যে নীতিমালা ব্যবহারের আগ্নেয়াস্ত্র কারা পাবেন কারা পাবেন না, সংশ্লিষ্ট ব্যক্তিকে শারীরিক এবং মানসিকভাবে সমর্থ হতে হবে। বুঝলাম শারীরিক এবং মানসিকভাবে সমর্থ, তার বয়স হইতে হবে 30 থেকে 70, এইটা কভার করে না। পাশাপাশি আরো কিছু শর্ত আছে। শর্তগুলোর মধ্যে প্রথমে আসে লাইসেন্স পেতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই ব্যক্তি শ্রেণীর আয়কর দাতা হতে হবে। শুধু আয়কর দাতা হলেই হবে না, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদনের আগের অন্তত 3 বছর তাকে ধারাবাহিকভাবে আয়কর দিতে হবে। তো ধারাবাহিকভাবে আয়কর কেমনে দেবে? তার 3 বছর আগে স্টুডেন্ট, সে তো ইনকাম ট্যাক্স দেন না। নীতিমালা অনুযায়ী আরো দেখেন, সংশ্লিষ্ট ব্যক্তি যদি পিস্তল, রিভলভার এবং রাইফেলের জন্য লাইসেন্স করতে চান, সেক্ষেত্রে এই 3 বছর তাকে ন্যূনতম 3 লাখ টাকা এবং শর্ট গানের জন্য ন্যূনতম 1 লাখ টাকা আয়কর দিতে হবে। লাইসেন্সের আবেদনের সময় তাকে জাতীয় রাজস্ব বোর্ডের একটি প্রত্যয়নপত্র জমা দিতে হবে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করা ব্যক্তি যদি প্রবাসী বা দ্বৈত নাগরিকত্ব হন, তাকে 3 বছর ধারাবাহিকভাবে অন্তত 12 লাখ টাকা রেমিটেন্স পাঠাতে হবে। তো যাই হোক, অন্য সবকিছু বাদ দিয়ে সে তো ইনকাম ট্যাক্স দেন না, বয়স তার 27, না হয় বুঝলাম আরো 1 বছর হলো 28, 30 বছর তো না। তাহলে তিনি কিভাবে পাইলেন? এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের জবাব কি হবে আমি বুঝতে পারছি না। দেখেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলছেন, যে নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যার চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে অস্ত্র রাখাটাই স্বাভাবিক।
যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা। একজন মন্ত্রী সার্বক্ষণিকভাবে তিনি বাসায় থাকেন বা অফিসে থাকেন, সবসময় তিনি নিরাপত্তার মধ্যেই থাকেন। তাহলে তার মানে হলো সরকারের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাকে সে যথেষ্ট মনে করছেন না। তাহলে তিনি আবেদন করতে পারতেন যে তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া হোক। আমি জানি না, সার্বক্ষণিক নিরাপত্তাই তো সম্ভবত পায় বাসা বাড়িতে, সবসময় গানম্যান থাকার কথা। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? মানে সরকারের নিরাপত্তাটাকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করলো। তার মানে যথেষ্ট নিরাপত্তায় তিনি সন্তুষ্ট নন। তো এই প্রশ্নগুলি আসলে কে জবাব দেবে? গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন উত্থাপিত হচ্ছে। সরকার কি নিয়মের ব্যত্যয় হলো কিনা, এই ব্যাপারে কি কোনো তদন্ত করছেন আভ্যন্তরীণভাবে? জানান এই দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।